জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে টাইম মতো কিন্তু আমি সোমবারে মহাদেবের মাথায় জলও ঢেলেছি। তো চলো আজকে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শুরু করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো এখন বাজে প্রায় ওই সকাল 6:45 মতো। 6:45 নয়, এখন প্রায় ওই 6:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে আজকে আগেই রান্না বসিয়ে দিয়েছি। আজ হলো শ্রাবণের প্রথম সোমবার, তাই মহাদেবের মাথায় জল ঢালতে যাব। তো সেই ভেবেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই সাইডে ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য খাবারটা, কারণ ওরও স্কুল আছে। আর এদিকে হাজব্যান্ডও অফিসে যাবে, তাই ভাবলাম দুদিকে বসিয়ে দিই। দুদিকে না, সরি, 3 দিকে হচ্ছে। আর তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সময়ের মধ্যে তো সবটা কমপ্লিটও করতে হবে আবার। তো সেই ভেবেই কিন্তু ওই সাইডে ইন্ডাকশনের মধ্যে সকালবেলা মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আজকে মেয়েকে করে দেবো আলু আর হচ্ছে ছানা, সুজি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ওই একটু মানে ভাজা টাইপের, মানে পটাটো স্টিক টাইপের। তো ওটাও ভাবলাম যে আজকে ইন্ডাকশানে ভেজে নিই। তো ওইদিকে খাবারটা হয়ে গেল, তো এইটা বানাতে বানাতে তো ভাবলাম ইন্ডাকশানে ফটাফট ভেজে নিই। আর ওইদিকে গ্যাসের মধ্যে একদিকে ভাত আর একদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো মেয়ের টিফিনটাও কিন্তু হয়ে গেল। মানে এটা টিফিন বক্সে ভরে দিই আজকে তাড়াতাড়ি করে, এইটাই বানিয়ে দিয়েছি। কারণ সকালবেলা একটু পেটটাও ভরবে, আর যেহেতু আলু আছে, সুজি আছে, ছানা আছে, তো এটা কিন্তু বেশ হেলদিও। আর এদিকে দেখো কাঁকরোল ভাজাটাও হয়ে গেল। আর এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা হতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর আজ যেহেতু সোমবার করেছি, আমি তো ভাত খাবো না, তাই বাড়িতে কিন্তু নিরামিষই করেছি। আর শ্রাবণের এই 4টে সোমবার আমরা নিরামিষই খাই। এই দিন আর পেঁয়াজ রসুন হচ্ছে মাছ মাংস তুলি না। মাছ মাংস তো তোলাই হয় না, পেঁয়াজ রসুনটাও কিন্তু তুলি না। শ্রাবণের এই 4টে সোমবার আমরা মানে নিরামিষই করার চেষ্টা করি। তো এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা হতে থাকুক। আর এদিকে বানাবো হচ্ছে আজকে ভেন্ডি পোস্ত। নিরামিষের দিন না আমার একটু বেশি করেই রান্না করতে হয়, কারণ হাজব্যান্ডের মানে নিরামিষের দিন না একটু দেখবে অনেক রকম পদ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর হাজব্যান্ডও ওরকম খেতে ভালোবাসে, তাই ওর জন্যই কিন্তু আজকে মানে অনেকগুলো রান্নাই করতে হয় নিরামিষের দিন করে। এখানে কিন্তু আমি একটাও খাবো না, শুধুমাত্র ওদের জন্যই রান্নাটা করা, ওরা দুজন খাবে বলে। তো এই যে ভেন্ডি পোস্তটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে তো এক ফোঁটা জল বেরোলো না, আর ঢেকে ঢেকে অনেকক্ষণ থেকে সেদ্ধ করে করে রান্না করতে হলো। এখনকার বাঁধাকপি দিয়ে না একটু জল বেরোয় না, অনেকটা তেল দিতে হয়, আর ওই জল দিয়ে সেদ্ধ করতে হয়। তো ওই যে ওদিকে ভেন্ডির জন্য পোস্তটাও বেটে নিলাম, আর এই সাইডে বাঁধাকপিতে দেব আদা আর জিরে বাটা। তো আদাটা বেটে দিলাম, জিরেটা গুঁড়োই দিলাম, কারণ জিরের গুঁড়োটা অনেকটাই আনা হয়েছিল। এখন বর্ষার দিন, তো ময়েশ্চার লেগে গেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম জিরে আর বাটা দেবো না, জিরের গুঁড়োটাই ইউজ করি। তো ওদিকে ওগুলো বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে, কারণ অনেকটা সকালবেলা যেহেতু আজকে রান্না বসিয়েছি, তাই সকালবেলা কিন্তু আমি বিছানাটা গোছাতে পারিনি। ওর বাবা তো একটু গুছিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে বাকিটা এসে কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো না থাকলে ঘরটা একদমই এলোমেলো লাগে, তাই ভাবলাম যে ভেন্ডিটা হতে থাকুক, আর পোস্ত টোস্ত তো দিয়েই এসছি সব মশলা টশলা। তো আমি ভাবলাম ওটা একটু ভাপে ভাপে হতে থাকুক, আর আমি ততক্ষণে ঘরের বিছানা, তারপরে বালিশ যা যা থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিই। আর রাত্রিবেলা করে যেহেতু এসি চালানো হয়, তাই কিন্তু আমাদের প্রত্যেক দিনই কম্বলটা প্রয়োজন হয়, কারণ ভোরবেলার দিকে ঠান্ডা লেগে যায়। তাই যে আর এদিকে জানো তো এত বৃষ্টি হচ্ছে, তবুও গরম কমছে না, প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হচ্ছে। এমন একটাও দিন বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না। আর এই বছর এত বৃষ্টি হচ্ছে যে বিরক্ত হয়ে যাচ্ছি বৃষ্টির জন্য, মানে মনে হচ্ছে যেন এবার বৃষ্টিটা না হলেই হয়। তো যাই হোক, দেখো বিছানাটাও গোছানো হয়ে গেল। আর বিছানাটা তুলে নিয়ে এবার হচ্ছে ঘরের যে বাকি জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু হালকা পাতলা গুছিয়ে নেব, তাহলে কিন্তু আমার মানে আজকের ঘর গোছানো এখনই কমপ্লিট হয়ে যাবে। কারণ এখন এই টাইমটা ঘরটা গুছিয়ে নিলে কিন্তু পরে দিয়ে আর আমার সেরকম ঘর গোছানোর ঝামেলাটা থাকে না।
তো ওই ঘরটা তো কমপ্লিট হয়ে গেল। আর মাঝে একবার না আমি তরকারিগুলোকে নেড়েও দিয়ে এসেছিলাম। ভেন্ডি পোস্তটা তো হয়েই গেছে, আর বললাম না বাঁধাকপিটা হতে অনেকটা সময় লাগে, তাই ভাবলাম ওটা হতে থাকুক, আমি ততক্ষণ ঘরের কাজগুলো করে নিই, কারণ ফালতু টাইমটা কেন ওয়েস্ট করব। আজকে তার মধ্যে পুজোও আছে, তাই ভাবলাম যে ঘরগুলো গুছাতে থাকি। তো ওই ঘরটা গুছিয়ে পাশের ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে বললাম না বাঁধাকপি, আর এর মাঝখানে দেখো আমি ডালও সেদ্ধ করে রেখেছি, ডাল করবো জন্য, কারণ শুকনো শুকনো তো খেতে পারবে না, ওই জন্য ভাবলাম একটু ডাল করে দিই, তাহলে পরে বাঁধাকপি ডাল আর হচ্ছে ভেন্ডি পোস্ত দিয়ে আজকে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আজকে যেহেতু বললাম না নিরামিষ করব, তাই শুধু টমেটোই দিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাদলে নেবো। এর মধ্যে আর কিছু দেবো না, মানে পেঁয়াজ রসুন কিছু দেবো না। আর মুগ ডাল করেছিলাম, মুগ ডালাতে এমনিও কিছু পড়ে না, আর নিরামিষের দিন করে না আমাদের বেশি মুগ ডালটাই হয়, কারণ ওর বাবা না মুগ ডাল আর মুসুর ডালটাই খায় সেরকমভাবে। আর ছোলার ডালটা খুব সুন্দর করে রান্না করলে তবেই ছোলার ডাল খায়, সেরকম আর না অন্য কোনো ডাল খেতে চায় না। তো চলো রান্নাবাড়ি তো হয়ে গেল, এবার অনেকটা হাতে টাইম আছে, এখন ওর বাবা মানে খেতে দিয়েছি, খাচ্ছে। তো ভাবলাম যে এখন হচ্ছে গ্যাসটা কিন্তু মুছে নিই, কারণ হাতে যেহেতু টাইম আছে, তাই কিন্তু গ্যাসটা মোছা, তারপরে হচ্ছে মানে সেলফটা পরিষ্কার করা, এই কাজগুলো আমার কমপ্লিট হয়েই যাবে। তো ওইগুলো করতে করতে তারপরে এই যে চলে আসলাম ওর জন্য খাবারটা বেড়ে দিতে। খাবারটা বেড়ে দিলে কিন্তু মানে ও অফিস চলে যাবে, তারপরে আমি শুধুমাত্র ঘরটা মুছবো, মুছে টুছে নিয়ে স্নান করে নেবো। আজকে যেহেতু সোমবার, পুজো দিতে অনেকটা টাইম লাগবে, ঘরের ঠাকুরের কাছে পুজো দেবো, তারপরে ভেবেছিলাম জানো তো যে প্রথমে মন্দিরে যাব, কিন্তু করতে করতে এতটা বেলা হয়ে গেছিলো, আর আমাদের এখানে মন্দিরটা না অনেকটা দূরে। আর এই আজকে আবার দুপুরবেলার দিকে এত রোদ উঠেছে, প্রায় 10:30 থেকে 11টা অবধি এত রোদ ছিল যে আমি রোদ দেখে বললাম যে না, এত দূর হেঁটে হেঁটে রোদের মধ্যে যাওয়া যাবে না, তাই আর গেলাম না। তো চলো ওর খাবারটাও তো বেড়ে দিয়েছি, আর এই যে খাবার টাওয়ারগুলো গুছিয়ে দিয়ে দিচ্ছি, ব্যাগটা গুছিয়ে দিয়েছি, এবার ও বেরিয়ে যাবে অফিসের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে এই টাইমটা অবধি বড্ড তাড়াহুড়া থাকে, মানে জীবনটা বেরিয়ে যায় বলতে পারো, যে মনে হয় কোন কাজটা আগে করি আর কোন কাজটা পরে করি। তবে হ্যাঁ, অনেকটা সকালে ঘুম থেকে উঠি বলেই সময়ের মধ্যে সব কাজ করে দিতে পারি। ওদের প্রত্যেকটা কলিগই কিন্তু বলে যে তুমি এত এত করে হচ্ছে রান্না নিয়ে আসো, মানে এত এত ডিশ নিয়ে আসো, এত কে বানায়? তো বলে যে আমার ওয়াইফই বানিয়ে দেয়, বলে যে কত সকালবেলা ওঠে যে এতগুলো রান্না একসাথে করতে পারে। তো সত্যি বলতে আমার অভ্যেস হয়ে গেছে, 10 বছর ধরে এরকম করে মানে চালাচ্ছি। প্রথমে তো কোনো রান্নাই পারতাম না, সত্যি কথা বলতে বিয়ের আগে কেউ হয়তো শিখে আসে না সেই রকমভাবে, বিয়ের পরে ধীরে ধীরে করতে করতেই কিন্তু সংসারের সমস্ত কাজ, রান্না বান্না সব কিছু শেখা হয়ে যায়। আর আমার মনে হয় নিজের ইচ্ছে শক্তিটাই সব থেকে বড়, নিজের ইচ্ছে থাকলে কিন্তু যে কোনো কাজ করাটা অনেকটাই সহজ হয়ে যায়, তাই না? তো এই যে সেরকমই আমারও হয়েছে, বিয়ের আগে কিছুই কাজ জানতাম না, বিয়ের পর ধীরে ধীরে থাকতে থাকতে করতে করতে তারপরে মনে হতো যে না, এই কাজটা আমি যদি এইভাবে করি তাহলে তাড়াতাড়ি হবে, এরকম করে বুদ্ধি খাটিয়ে করতে করতেই কিন্তু সমস্ত কাজ আমি শিখে গেছি। আর এখন তো আমার কাজের লোকেরও প্রয়োজন হয় না, মনে হয় যেন হেল্পিং হ্যান্ড থাকলে আরও বেশি ঝামেলা, কারণ তার আশায় ফেলে রাখতে হবে যে কখন সে আসবে তারপরে কাজটা করবে। আর এখন নিজে নিজে করে করে না এমন অভ্যেস হয়ে গেছে যে মনে হয় যেন আমি নিজে সব গুছিয়ে নিতে পারবো। আর আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব, এখানে ওখানে ঘুরতে হয়, তাই সব জায়গার লোককে না বিশ্বাসও হয় না যে এরকম ঘরে দুয়ারে নিয়ে আসি, ঘরের সমস্ত কাজ করায়, কারণ কে কেমন হবে বলা তো যায় না, না তো সেই জন্যই আমি আরও হেল্পিং হ্যান্ডে রাখি না। মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে না, তুমি একটা রেখে নাও, তোমার সুবিধা হবে একটু, যখন অনেকটা টায়ার্ড হয়ে যায় করতে করতে, প্রত্যেক দিন কি এক কাজ ভালো লাগে বলো? তো তখন বলে যে না, তুমি একটা রেখে নাও। আবার ভাবি যে না, ঠিক আছে চলো, 2 দিন পর তো সব ঠিকই হয়ে যাবে, ফালতুই হেল্পিং হ্যান্ড রাখা। আর সেরকম তো কোনো কাজও নেই, আর বাড়িতে কেউ থাকেও না, তার উপরে যদি হেল্পিং হ্যান্ড রাখি না, তাহলে পরে সারাদিন কিন্তু বোর হয়ে যাব, তখন মনে হবে যেন কাজই নেই, কোনো লাইফে কোনো হচ্ছে মানে টার্গেটই নেই। আমরা তো আর বাইরে কাজ করতে যাই না, তো এগুলোই হচ্ছে আমাদের কাছে টার্গেট, যে এই সময়ের মধ্যে এই কাজটা করে নেব। আমরা হাউস ওয়াইফরা মনে হয় নিজের সংসারটাকে ভালোবাসলে এইভাবেই সংসারের সমস্ত কাজগুলো করে নিতে পারি। তো চলো, অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে। দেখো কথা বলতে বলতে আমার এই দিকের সমস্তটা মোছা হয়ে গেল, আর এদিকে যে ডাইনিংয়ের জায়গাটা আছে সেই জায়গাগুলো কিন্তু মুছে নেবো।
তো ওই যে সব কিছু মুছে গুছে পরিষ্কার করে তারপরে কিন্তু যাব এবার স্নান করতে। স্নান করে পুজোটা করতে পারলে আজকে আমার শান্তি। তো স্নান করে চলে এসেছি। আসার পর এই যে ফুলগুলো এনেছিলাম, তো এগুলো হচ্ছে একবারে ঢেলে রাখছি ফুলগুলো, কারণ প্লাস্টিকে করে আনা হয়। যেহেতু জামা কাপড়টা মানে রান্নাবাড়ি করে নিই তো সকালবেলায়, তাই আর ইচ্ছে করে না ঠাকুরের এগুলো ধরতে। তো এই যে পরে দিয়ে যা ফুলটা হচ্ছে নামিয়ে নিলাম। আর আজ যেহেতু সোমবার, তো হচ্ছে ঠাকুরকে ফল দিতে হয়, গোটা ফল। তো এই যে দেখো বেল এনেছি আগের দিন বাজার থেকে, তারপরে আকন্দ ফুলের মালা, ধুত্রার ফল, আপেল, এই তিনটেই গোটা ফল দিয়েছিলাম, কারণ হয় 5টা নয় 3টে দিতে হয়। তো আমার কাছে 5টা গোটা ফল হচ্ছিলই না, তো ভাবলাম যে তাহলে 3টেই দিই। আর এই একটা বেলপাতার ডাল এনেছি কিনে, মানে এখানে বেলপাতা পাওয়াই যায় না বলতে পারো। আর এই আকন্দ ফুলের মালাটা নিয়েছি 30 টাকা, মানে এখানে এত জিনিসের দাম। তো যাই হোক, এই যে কোনো রকম পেয়েছি তাই নিয়ে আসলাম, কারণ ঠাকুরকে তো দিতেই হবে যতই দাম হোক। তো এই যে বেলপাতাগুলো বুটিয়ে বুটিয়ে নিলাম। আর এই যে ধুত্রা ফুলটা না একটাই পেয়েছি জানো, তাও কত কষ্ট করে। তো যাই হোক, এই যে ঠাকুরের জন্য ফুলের থালাটাও সাজিয়ে নিলাম, আর ওইদিকে ফলগুলোও সাজিয়ে নিয়েছি যা যা দেবো আর কি। এইদিকে পুজোটা শুরু করছি। এই যে চন্দনগুলো বেটে নিচ্ছে আগে, কারণ চন্দন কিন্তু হচ্ছে যে কোনো পুজোয় মেন জিনিস হচ্ছে চন্দন। তো চন্দনটা বেটে নিলাম। আর এটা হচ্ছে ওই যে শিব ঠাকুরের যে অশ্বগন্ধা চন্দন বলে, সেটা একটুখানি ঢেলে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। কারণ দেখেছি যে সবাই হচ্ছে ঠাকুরকে এই হলুদ মানে চন্দনটা, মানে যেটা অশ্বগন্ধা চন্দন বলে, সেটাই দেয়। আর এইবার দেখো যে ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি। দেখো সবার পুজো করার ধরন আলাদা, আমারও মানে আমি ছোট থেকে যেমন করে শিখে এসেছি সেইভাবেই পুজো করি। আমি মেনলি আমার কাছে, আমার ঠাম্মার কাছে, মায়ের কাছে পুজো করা শিখেছি। আমার শ্বশুরবাড়িতে পুজো করার তেমন কোনো নিয়ম বা রীতি সেরকম কিছু নেই যে আমাকে নতুন করে শিখতে হবে বা করতে হবে। তো ওই যে মা যেইভাবে শিখিয়েছে, প্রথমে ঠাকুরকে পরিষ্কার করে স্নান, মানে যেটাকে স্নান বলে, স্নানাভিষেক। তো এটা যেহেতু চিত্রপট, তাই কিন্তু সেরকম তো করা যায় না। তাই হচ্ছে ঠাকুরকে একটা ভেজা গামছা দিয়ে ঠাকুরকে মুছে নিয়ে ঠাকুরকে সুন্দর করে চন্দন পরিয়ে, তারপর সিঁদুর দিয়ে সাজিয়ে, তারপরে যেমন নারায়ণ ঠাকুর, তারপর হচ্ছে কৃষ্ণ ঠাকুর, এদিকে রামচন্দ্র আছে, সবার পায়ে তুলসী পাতা দিয়ে, বজরংবলীর বুকে তুলসী পাতা দিয়ে সুন্দর করে ঠাকুরগুলোকে আগে সাজিয়ে নিই। আর তারপরে কিন্তু আমি বাকি পুজোর কাজটা শুরু করি। আর আজকে যেহেতু মহাদেবের দিন, তাই মহাদেবকে তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। আর এই যে সকালবেলা মেয়ে যে ঠাকুরের মাথায় জল ঢেলে গেছে, তো ও তো সকালবেলা স্নান করে উঠেই যায়। তো সেই জন্য সকাল সকালে যে কয়েকটা ফুল এনে দিয়েছিলাম, তো সেটা দিয়েই কিন্তু জল ঢেলে গেছে। তো এই জায়গাটা পরিষ্কার করব, তো ভাবলাম আগে ধূপ প্রদীপগুলো জ্বালিয়ে নিই, তারপরে পুজোটা করব, মানে ঠাকুরের স্নানাভিষেকটা শুরু করব। তো আজকে যেহেতু হচ্ছে ঠাকুরের আজকে যেহেতু পঞ্চামৃততে ঠাকুরকে স্নান করাতে হয়, তাই পঞ্চামৃতটার কিন্তু জোগাড়ও আমি করে নিয়েছি। তো প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে দিলাম, তারপরে কিন্তু বাকি কাজটা এবার করব ধীরে ধীরে। তো তোমরা দেখতে থাকো। আমি হচ্ছে ছোট থেকে এইভাবেই কিন্তু শিব পুজো করে এসেছি, আমাকে এইভাবেই শিখিয়েছে। আর ছোট মানে শিবরাত্রি বলো বা হচ্ছে এমনি ঘরে শিব ঠাকুরের পুজো বা নীল ষষ্ঠীর যে পুজো হয়, তখন কিন্তু আমি এইভাবেই ঠাকুরকে পুজো দিই। তো ওই যে প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, মধু, মানে সব দিয়ে পঞ্চামৃতর যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে এক এক করে স্নান করিয়ে, তারপরে জল দিয়ে আবার কিন্তু ঠাকুরকে এক এক করে স্নান করিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ছোট থেকে এইভাবেই করে আসি। তো ওই যে ঠাকুরকে দিলাম সুন্দর করে স্নান টান করিয়ে, এবার ভালো করে ঘি, মধু সমস্তটা মাখিয়ে দেবো। আর এইটা কিন্তু অনেকটা কিন্তু টাইম লাগে ঠাকুরকে একটা একটা করে হচ্ছে দিয়ে দিতে। আর এই টাইমটা আমার মনে হয় কি, সকালবেলা উঠে না সমস্ত কাজ করে পুজো করাটাই ভালো। তাহলে না কোনো মাথায় চাপ থাকে না যে আমাকে তাড়াতাড়ি করতে হবে, এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। তো সেইভাবেই কিন্তু আমিও তাই করি, ওই জন্য যে সমস্ত কাজ করে আমি পুজোর ঘরে আসি, যাতে আমি রিল্যাক্স হয়ে পুজো করতে পারি। কারণ পুজোর সময় তাড়াহুড়ো আমার একদমই ভালো লাগে না। ঠাকুরের জিনিসপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো চলো, এই যে ঠাকুরের স্নানাভিষেক হয়ে গেছে, আর হচ্ছে ঠাকুরকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে জলটা, এটা কিন্তু পঞ্চামৃত। তো এটা হচ্ছে আমি ফেলি না বলতে যেখানে সেখানে ফেলি না, ঠাকুরের গাছের গোড়ায় দিই, মানে গাছের গোড়ায় দিই। আর এখান থেকে একটু আমি নিয়ে রেখেছি, যাতে হচ্ছে আমি আমার উপোসটা ভঙ্গ করতে পারি।
তো এই যে ঠাকুরকে পরিষ্কার করে দিলাম। আর আজকে না মানে কালকে যে বাজারে গেছিলাম তখন ঠাকুরের জন্য একটা বেলপাতা এনেছি। আমার একটা বেলপাতা ছিল, সেটা না কোথায় ফুলের সাথে মনে হয় হচ্ছে ফেলা পড়ে গেছে। তো সেই জন্য ঠাকুরের জন্য নিয়ে আসলাম। আর এই যে ঠাকুরের জন্য যে হলুদ চন্দনটা করেছিলাম সেই চন্দনের ফোঁটা দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে যে আকন্দ ফুলের মালা টালাগুলো পরিয়ে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। তারপর একটা বেলপাতার মধ্যে ভালো করে হচ্ছে যে হলুদ চন্দনটা হয় সেই চন্দনটা 3টে পাতার মধ্যে দিয়ে আমি কিন্তু ঠাকুরকে অর্পণ করলাম। আর এই যে উপরে যে ঝাড়িটা দেখছো না ঠাকুরের, এটা একটা হচ্ছে ভিডিওতে দেখেছিলাম যে বলে শিব ঠাকুরকে নাকি কখনো শুকনো রাখতে নেই, তার জন্য বলে যে বাড়ির মালিকেও নাকি শুকিয়ে যায়। তো সেই জন্য এইটা নিয়ে এসেছি, যে এই যে ফুটো আছে নিচে, 1 ঘটি জল দিলে কিন্তু সারাদিন টিপ 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 করে জল পড়ে মহাদেবকে ভিজিয়ে রাখে। জিনিসটা বেশ ভালো। তো ভাবলাম আমি ঠাকুরের জন্য একটা নিয়ে যাই। তো নিয়ে এসেছি কালকে। আর এই যে 3 রকমের ফল বললাম, সেই ফল দিয়ে ঠাকুরকে সাজিয়ে উপরে তুলে দিলাম। আর এই যে ঠাকুরকে যে মানে যা যা ভোগ দিব সেই ভোগগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার একে একে পুজো করে নিলেই হয়ে গেল। একে একে সমস্ত ঠাকুরকে মন্ত্র বলে বলে পুজো করে নিয়েছি। আমি আমার যতটা পারি, যতটা মন্ত্র পারি শিখেছি ততটাই করি, এর থেকে বেশি তো পারি না। কারণ আমরা তো সেরকমভাবে আর পূজা আর্চা সেরকম নিয়ম নীতি সমস্তটা জানি মানতে পারি না। যতটা জানি, যতটা করতে পারি আমি ততটাই ঠিক করি। তো এই যে ঠাকুরকে দিয়ে দিলাম, শিব পুজোটাও করে নিলাম। আর এই যে লাস্টে দিয়ে না এই যে ধূপ তারপরে প্রদীপ সব একে একে দেখিয়ে লাস্টে একটুখানি দুধ জল হচ্ছে ঢেলে দিলাম। দেওয়ার পর কিন্তু পুজোটা আমার সম্পন্ন হয়ে গেল। তো চলো, আর আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, তো এই যে সবুজ চুড়ি এনে দিয়েছিল, তো সেই সবুজ চুড়ি দুটোই পরলাম। পরে নিয়ে তারপরে কিন্তু আবার ঘরের বাকি কাজও আছে। সকালবেলা তো আর ওই জামা কাপড়গুলো গোছাতে পারিনি, কারণ এগুলো গোছাতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত। তাই ভাবলাম এখন আর গোছাবো না, এখন থাক, তারপরে স্নান পুজোটা করি, তারপরে গুছিয়ে নেবো। কারণ এই টাইমটা তো ফাঁকাই থাকি, প্রায় 11টা থেকে বেলা 2টো অবধি কিন্তু ফাঁকাই বসে থাকি, কোনো রকম সেরকম কাজের তাড়া থাকে না। তো ওই যে সেই টাইমটা ভাবলাম যে তাহলে এক এক করে ঘর দরগুলো গুছিয়ে নেবো, বিছানাটার থেকে জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবো। আর এই যে পর্দাটা কেচে দিয়েছিলাম এখানকার, তো পর্দাটা খুলেছি, পর্দাটাও দেখছি শুকিয়ে গেছে, তো ভাবলাম যে পর্দাটা একবারে লাগিয়ে নিই। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই রইল। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।